আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করব। ছোটবেলায় আমরা সবাই হয়তো পুকুরে ঢিল ছুঁড়েছি। তখন আমরা কি দেখতে পেয়েছি? যেখানে ঢিল পড়েছে সেখান থেকে একটু ঢেউয়ের মতো কিছু দেখা গেছে। ওই যে ঢেউটা, তার আরেকটা নাম তরঙ্গ। তাহলে পানিকে যদি কোনো কিছু দিয়ে আঘাত করা হয়, তাহলে পানিতে তরঙ্গ বা ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউয়ের একটা বৈশিষ্ট্য কি? যেখান থেকে ঢেউ উৎপত্তি হচ্ছে, মনে হচ্ছে যে পানিগুলো যেন ওখান থেকে এদিকে চলে আসছে। কিন্তু আসলে পানিগুলো কিন্তু সেখান থেকে চলে আসে না। সেখান থেকে স্থান পরিবর্তন করে না। বরং কি হয়? পানিগুলো একই স্থানে থেকে তোমার উপর নিচু হয়। দেখা যায় কি? মনে হয় যেন পানিগুলো স্থান পরিবর্তন করছে। তো তরঙ্গ কি হবে? যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। ওই যে ঢেউ উৎপত্তি হয়, সেই ঢেউয়ের মধ্যে কি আছে? শক্তি আছে। অনেকেই যখন পানির ভিতরে, যখন কোনো পুকুরে ফুটবল যায়, তখন ফুটবলের ওই পাশে ঢিল দিয়ে ফুটবলটা এদিকে আনার চেষ্টা করা হয়। ঢিলটা ছোড়া হয় পানির মধ্যে, কিন্তু পানির ঢেউয়ের সাথে ফুটবলটা এদিকে আগে আসে। তো এখানে কি হয়? ওই যে তরঙ্গের মাধ্যমে ঢেউ সৃষ্টি করে তোমার ফুটবলটাকে এদিকে তীরে আনার চেষ্টা করা হয়। তীরে আনার চেষ্টা করা হয় কিসের মাধ্যমে? ঢেউয়ের মাধ্যমে। তার মানে কি? ঢেউয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ শক্তি দেওয়া হচ্ছে ঢেউয়ের মাধ্যমে। তাহলে তরঙ্গ কি করতে পারে? শক্তি স্থানান্তর করতে পারে। সংজ্ঞাটা যদি বলি আবার, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। যেমন দেখো, আমরা যদি এই তরঙ্গটা একটু দেখি, দেখো দেখো এটা একটা তরঙ্গ। এখানে কি হচ্ছে? মনে হচ্ছে যেন এই মালাগুলো তোমার এদিকে সরে যাচ্ছে, কিন্তু আসলে যেটা হচ্ছে, এই যে তোমার পুঁতিগুলো উঁচু নিচু হচ্ছে, উপরে উঠছে আর নিচে নামছে, কিন্তু মনে হচ্ছে যেন সামনে অগ্রসর হচ্ছে, কিন্তু আসলে অগ্রসর হচ্ছে না। আর আরেকবার একটু দেখি, এই যে দেখো, উঁচু হচ্ছে আর নিচু হচ্ছে। এইটা তারা একটু ভালোভাবে দেখি, দেখো এই যে এই বিন্দুর দিকে আমরা তাকাবো, দেখতে পাবো যে এটা শুধু উপর নিচু হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন এটা আগাচ্ছে। দেখো, এই যে এটা কিন্তু স্থান পরিবর্তন করছে না। তাহলে তরঙ্গ কি? তরঙ্গের মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন হয় না। মাধ্যমের কণাগুলো কি? মাধ্যম কি? যেমন যদি পানিতে তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে পানি একটা মাধ্যম। যদি বায়ুতে তরঙ্গ সৃষ্টি হয়, বায়ু একটা মাধ্যম। অর্থাৎ যেখানে তরঙ্গ সৃষ্টি হবে সেটা একটা মাধ্যম। তাহলে মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন হয় না, কিন্তু তারা শক্তি স্থানান্তর করতে পারে। কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করতে পারে। এবার আসো তরঙ্গের প্রকারভেদ। প্রথমত তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আবার যান্ত্রিক তরঙ্গ দুই প্রকার, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। প্রথমে দেখো যান্ত্রিক তরঙ্গ কি। যেই তরঙ্গ সঞ্চালনের জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়, তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। যেমন ঢেউয়ের কথা বলছিলাম, তো ঢেউ উৎপন্ন হওয়ার জন্য পানির দরকার হয়, তাহলে পানি মাধ্যমে ঢেউ একটা তরঙ্গ। অর্থাৎ পানির ভিতরে যে ঢেউ, যেই তরঙ্গ, সেটা একটা যান্ত্রিক তরঙ্গ। আবার শব্দ তরঙ্গ, আমরা শব্দ শুনি, এটা তরঙ্গের মাধ্যমে চলে। তো শব্দ তরঙ্গ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। কেন? শব্দ বায়ু মাধ্যমে চলাচল করে, তাহলে যেই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, সেটি হবে যান্ত্রিক তরঙ্গ। ২ নাম্বার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে এই তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এবং এরা শূন্য মাধ্যমেও চলতে পারে। যেমন কি আলো, আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আবার বেতার তরঙ্গ, আলো, বেতার তরঙ্গ, এগুলো হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আবার পড়েছিলাম যান্ত্রিক তরঙ্গ দুই প্রকার, অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কি? দেখো, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। অর্থাৎ কম্পন যেদিকে হবে, তরঙ্গ অগ্রসর হবে তার লম্বভাবে। লম্বভাবে মানে 90 ডিগ্রি। দেখো, এই যে তরঙ্গটা, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এখানে কি হবে? মাধ্যমের কণাগুলো কম্পন হবে উপর আর নিচে, উপর আর নিচে। আর
তরঙ্গের অগ্রসর হবে কোন দিকে? এই দিকে। তাহলে এর সাথে এইটা 90 ডিগ্রি বা লম্ব। তাহলে একটু দেখি যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হবে। দেখো এই যে তরঙ্গ অগ্রসর হচ্ছে এই দিকে, আর মাধ্যমের কণাগুলো উপর নিচু ওঠানামা করছে। তাহলে উপর নিচু আর এইদিকে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটাই বলেছে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়। কম্পনের দিক কোনটা? কম্পনের দিক হলো এই যে উপর আর নিচে, আর অগ্রসর হচ্ছে কোন দিকে? সোজা দিকে। যেমন কি পানির তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা? যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এখানে তরঙ্গটা এ আকার হবে না, তরঙ্গ কি হবে? সংকোচন। অনুদৈর্ঘ্য তরঙ্গে সংকোচন ও প্রসারণের মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হয়। যেমন কেঁচো, যেমন কি যদি কেঁচোর দিকে আমরা তাকাই, দেখব কেঁচো সংকোচন আর সম্প্রসারণ হচ্ছে, সেটা একটা কি হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হবে। তাহলে দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গের ভিতরে একটা অংশ থাকবে সংকোচন আর একটা অংশ থাকবে প্রসারণ। দেখো এখানে একটি ঘন আকারে আছে, এটাকে বলা হবে সংকোচন, আর এইগুলো তোমার মাধ্যমের কণাগুলো প্রসারিত হয়ে আছে, এগুলোকে বলা হবে প্রসারণ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গে সংকোচন ও প্রসারণের মাধ্যমে তরঙ্গ অগ্রসর হবে। কিভাবে অগ্রসর হবে? মাধ্যমের কণাগুলো যেদিকে কম্পন হবে তরঙ্গের অগ্রসরও সেদিকে হবে। দেখো দেখো এই যে তরঙ্গ এদিক, দেখো এই যে এগুলো অগ্রসর হচ্ছে, এই যে এগুলো এগিয়ে যাচ্ছে, এগুলো এগিয়ে যাচ্ছে, এই যে দেখো এগুলো এগিয়ে যাচ্ছে। কিভাবে? এই যে সংকোচন ও প্রসারণের মাধ্যমে। মাধ্যমের কণাগুলো এদিকে ওদিকে কাঁপছে, কম্পন হচ্ছে, আবার তরঙ্গ তার সমান্তরালভাবে বা এই দিকেই অগ্রসর হচ্ছে। তাহলে এই যে তরঙ্গ, এটাকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে উৎপন্ন হয়? সংকোচন ও প্রসারণের মাধ্যমে। এই যে এটা হচ্ছে প্রসারণ আর এটা হলো সংকোচন। এবার আসো তরঙ্গের বৈশিষ্ট্য আমরা পড়ব। তাহলে যান্ত্রিক ত্বরণের জন্য কি হয়? মাধ্যমের দরকার হয়। মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু কণাগুলো স্থায়ী স্থানান্তর হয় না। মানে তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য মাধ্যমের কণাগুলোর কম্পন দরকার, কিন্তু মাধ্যমের কণাগুলো কি হবে না? ঠিক ওই জায়গায় থাকবে, স্থানান্তর হবে না। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ এক মাধ্যমে তরঙ্গ বেশি দ্রুত যাবে, অপর মাধ্যমে তরঙ্গ আস্তে যাবে, এভাবে। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ মাধ্যম ভিন্ন হলে তরঙ্গের বেগও ভিন্ন হয়। তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে। এখন আমরা তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলো পড়ব। তরঙ্গের ভিতরে কি কি রাশি থাকে দেখো। প্রথমে হলো তরঙ্গ শীর্ষ। অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দুকে তরঙ্গ শীর্ষ বলে। দেখো এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ তরঙ্গের অগ্রসর হয় কম্পনের লম্ব বরাবর। দেখো তরঙ্গ শীর্ষ কি? শীর্ষ মানে উঁচু স্থান, তাহলে তরঙ্গের শীর্ষ হবে অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দু। সর্বোচ্চ বিন্দু কোনটা? এই যে এই বিন্দু, এটা তরঙ্গ শীর্ষ। আবার ই বিন্দু, এটা তরঙ্গ শীর্ষ। তাহলে তরঙ্গের সর্বোচ্চ বিন্দুকে বলবে তরঙ্গ শীর্ষ। 2 নম্বর দেখো তরঙ্গপাত। অনুপ্রস্থ তরঙ্গের সর্বনিম্ন বিন্দুকে তরঙ্গপাত বলে। দেখো এই যে তরঙ্গ, এর সর্বনিম্ন বিন্দু কোনটা? এই যে এটা সবচেয়ে নিচের বিন্দু সি, তারপর জি, এগুলোকে বলবে তরঙ্গপাত। তাহলে উঁচু বিন্দুকে বলে তরঙ্গ শীর্ষ, আর তরঙ্গের নিচু বিন্দুকে বলে তরঙ্গপাত। তারপর বলে পূর্ণস্পন্দন। পূর্ণস্পন্দন কি? পূর্ণস্পন্দন হলো তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণস্পন্দন বলে। দেখো এখান থেকে তোমার তরঙ্গ শুরু হয়েছে, তাহলে আমি যদি বলি একটা পূর্ণ তরঙ্গ কোথায় শেষ হয়েছে, তাহলে আমি বলতে পারবো এই যে এখান থেকে গিয়ে আবার এই বিন্দুতে ফিরে আসতে, এটা হবে একটা, এখান থেকে এ পর্যন্ত হবে একটা পূর্ণ তরঙ্গ, এটাকেই বলে পূর্ণ স্পন্দন। এই বিন্দু থেকে না নিয়ে আমি যদি এই বিন্দুতে বলি, তাহলে এখান থেকে শুরু হলে আবার এই বিন্দুতে আসতে কোথায় এসেছে? এই যে ই বিন্দুতে এসেছে। অর্থাৎ যে কোনো একটি কণা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই বিন্দুতে মানে এই যে এই অবস্থানে, তাহলে এই অবস্থানের সাথে এখানে কোথায় মিল আছে? এখানে মিল আছে। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে যদি এখানে আসে, তাহলে সেটাকে বলবে পূর্ণ স্পন্দন, একবার স্পন্দন। ধরো এখান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এখান থেকে যাত্রা শুরু করলে তাহলে এই বিন্দুতে ফিরে আসা মানে এই যে জি বিন্দুতে ফিরে আসা, অর্থাৎ এর
এর সমান বিন্দুতে ফিরে আসা। তাহলে এখান থেকে শুরু করে এইখানে এই যে জি বিন্দুতে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। পর্যায়কাল কি? পর্যায়কাল সম্পর্কে আমরা আগেই জেনেছি যে এই যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, একটা কণা এক বিন্দু থেকে যাত্রা শুরু করে ঠিক ওই বিন্দুতে ফিরে আসতে, ধরো এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসলো, অর্থাৎ এই বিন্দুতে ফিরে আসতে তার যে সময় লাগবে তাকে বলবে পর্যায়কাল। বিস্তার, বিস্তার কি? দেখো দেখো এই যে এইটা হচ্ছে তোমার সর্বোচ্চ বিন্দু, এটা আর এটা কি সর্বনিম্ন বিন্দু। আমি যদি বলি এই তরঙ্গটা সর্বোচ্চ কতটুকু উপরে বা নিচুতে ওঠে, তখন আমরা বলবো এই যে এতটুকু উপরে বা নিচুতে ওঠে। এটাকে বলে বিস্তার, অর্থাৎ তরঙ্গ কতটুকু ছড়ায়, তরঙ্গ উপর নিচে কতটুকু ছড়ায়, এটা হবে বিস্তার। সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থান কোনটা? এই যে এটা, এই দাগটা হচ্ছে সাম্যাবস্থান, এই দাগটা হলো সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে। এই যে সর্বাধিক সরণ মানে দেখো এখানেও সরণ হয়েছে, এখান থেকে একটু সরে গেছে, এখান থেকে এই কণাটা, এগুলো সব কণা, এই কণাটা একটু সরে গেছে, এই কণাটা আর একটু সরে গেছে। কোন কণাটা সবচেয়ে বেশি সরে গেছে? তাহলে এই যে এই বিন্দুর যে কণাটা এটা সবচেয়ে বেশি সরে গেছে, তাহলে এই বিন্দুর কণার সবচেয়ে বেশি সরণ হয়েছে, এটাই হচ্ছে সর্বাধিক সরণ। তাহলে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে। তাহলে এটা হবে বিস্তার। আবার এটাও বিস্তার, কারণ কি এটা নিচে সরে গেছে কিন্তু এটা সর্বাধিক সরণ। তাহলে এগুলো হচ্ছে সর্বাধিক সরণ, এই যে এটা সর্বাধিক সরণ, এটা সর্বাধিক সরণ, বা এগুলোকে আমরা বিস্তার বলবো। বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। এবার আসো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি? ওই যে একটা তরঙ্গের কতটুকু দৈর্ঘ্য থাকে, একটা একটা পূর্ণ স্পন্দনে তরঙ্গ যতটুকু অগ্রসর হয় সেটাকে আমরা বলবো একটা তরঙ্গ, তাই না? একটা ঢেউ। দেখো এই যে এইটা একটা ঢেউ, তাহলে এই একটা ঢেউয়ের যে দৈর্ঘ্য এটাকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণকম্পনে, পূর্ণকম্পন কি? একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে ঠিক ওই বিন্দুতে ফিরে আসা। এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে এখানে ফিরে আসতে মানে এই যে এখানে ফিরে আসছে। তাহলে তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণকম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। দেখো এখান থেকে যাত্রা শুরু করে এইখানে আসতে তোমার যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য। সোজা কথায় তরঙ্গের উপরস্থ একই দশায় আছে এমন পরপর দুইটি কণার মধ্যবর্তী দূরত্বই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো ধরি এ, আমরা এ থেকে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এর সাথে একই দশা কোনটা আছে? ই আছে, মানে এ যে অবস্থায় আছে ইউ সেই একই স্থানে আছে, এটাকে দশা বলে। মানে একটা বিন্দু কোথায় আছে বর্তমানে সেটাকে দশা বলে। তাহলে এ যে দশায় আছে ইউ সেই দশায় আছে, এই দুইটার যে মধ্যবর্তী দূরত্ব তাকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা তরঙ্গ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য একক কি হতে পারে? যেহেতু শেষে দৈর্ঘ্য লেখা আছে অবশ্যই কি এটা দৈর্ঘ্য এবং একক হবে মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় এবং তরঙ্গ দৈর্ঘ্যের একক হবে মিটার। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক মানে এক সেকেন্ডে কতবার কাঁপে, এক সেকেন্ডে কতবার কাঁপে। তো এখানে যেহেতু তরঙ্গ সৃষ্টি হয় বলবো প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। ধরো এখান থেকে এতটুকু হইতে 1 সেকেন্ড লাগে, তাহলে আমরা বলবো যে এটার কম্পাঙ্ক 1। কিন্তু 1 সেকেন্ডে যদি এতটুকু যায় তাহলে এখানে 2টা তরঙ্গ সম্পন্ন হলো, তাহলে আমরা সেটাকে বলবো এর কম্পাঙ্ক 2। তাহলে একে ফ্রিকোয়েন্সি এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ককে, কম্পাঙ্কের ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, একে এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্কের একক হবে হার্টজ। চলো আবার আমরা একটু সিমুলেশনের মাধ্যমে বুঝি। এই যে একটা তরঙ্গ, এটাকে প্লে করি, দেখো ফ্রিকোয়েন্সি কমিয়ে দিই। দেখো এই যে এটা হলো তার বিস্তার, অ্যামপ্লিটিউড, এটা বিস্তার। এই বিস্তার যদি বাড়িয়ে দিই, বিস্তার কি বলেছিলাম যে সর্বাধিক সরণ। এখন এই যে দেখো এই পর্যন্ত সরণ হচ্ছে না, এটা যদি বাড়িয়ে দিই দেখো এটা অনেক উপরে উঠে যাবে, দেখেছো এই যে উপরে উঠছে। তাহলে বিস্তার মানে তরঙ্গটা কতটুকু ছড়াবে, উপর নিচে কতটুকু ছড়াবে, এটা হলো তার বিস্তার, এই যে অ্যামপ্লিটিউড। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি 1 সেকেন্ডে কতবার কাঁপবে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি বাড়াই তাহলে কি হবে, এটা কম্পনের পরিমাণ বেড়ে যাবে, কম্পনের সংখ্যা বেড়ে যাবে। দেখো ফ্রিকোয়েন্সি বাড়াবো, এটা
বেশি দ্রুত কাঁপা শুরু করবে। এখন ফ্রিকোয়েন্সি 2.23 হার্টজ, অর্থাৎ 1 সেকেন্ডে সে 2 বারের বেশি কম্পন দিচ্ছে। আবার যদি এটা কমিয়ে দিই তাহলে কম্পন কমে যাবে। দেখো এখন 1 সেকেন্ডে 1 বার দিচ্ছে। আবার দেখো এখানে এই যে তোমার কণাগুলো শুধু ওঠানামা করছে। একটু কমে স্লো করে দেই, দেখো কণাগুলোর কোনো সরণ হচ্ছে না, শুধু ওঠানামা করছে, অর্থাৎ কণাগুলোর মাধ্যমের কোনো স্থানান্তর হচ্ছে না। এবার আমরা কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক আনবো। দেখো প্রথমে দেখো কম্পাঙ্ক কি, যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, অর্থাৎ 1 সেকেন্ডে যতবার কম্পন দেয় তাকে বলে কম্পাঙ্ক। আর পর্যায়কাল কি, তাহলে টি সেকেন্ডে কম্পনের সংখ্যা বা স্পন্দনের সংখ্যা যাই বলি, যদি একটা হয় তাহলে 1 সেকেন্ডে কত হবে, তাহলে টিটা ভাগ হয়ে যাবে ঐকিক নিয়মের নিয়ম অনুসারে, তাহলে 1 সেকেন্ডে স্পন্দনের সংখ্যা হবে 1/tt। অতএব আবার 1 সেকেন্ডে যতগুলো কম্পন বা স্পন্দন হয় তাই কি কম্পাঙ্ক। অতএব আমরা বলতে পারবো যে কম্পাঙ্ক ইকুয়াল টু এফ ইকুয়াল টু 1/t। কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/t, এটা একটা সূত্র। তাহলে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/t। কম্পাঙ্কের একক কি হবে, দেখো একক হবে 1 উপরে 1 নিচে টি। টি হচ্ছে সময়, তাহলে সময়ের একক কি সেকেন্ড, তাহলে কম্পাঙ্কের একক হবে পার সেকেন্ড। এটাকে আবার কি বলা হয়, হার্স বলা হয়। কম্পাঙ্কের একক কি তাহলে হার্স। তাহলে 1 হার্স মানে কি, 1 সেকেন্ডে যতবার দিবে তাই হলো হার্স। 1 হার্স মানে 1 সেকেন্ডে এতবার দিবে। 1 হার্স মানে 1 সেকেন্ডে একবার কম্পন দিবে। 2 হার্স মানে 1 সেকেন্ডে 2 বার দিবে। তাহলে 1 হার্স বলতে কি বোঝায়, 1 হার্স বলতে বোঝায় স্পন্দনশীল কোনো বস্তু কণা 1 সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করলে তার কম্পাঙ্ককে 1 হার্স বলে। যদি বলতো 20 হার্স বলতে কি বোঝায়, তাহলে 1 সেকেন্ডে 20 বার কম্পন দিলে তার কম্পাঙ্ককে 20 হার্স বলে। এবার আসো তরঙ্গ বেগ। তরঙ্গ বেগটি, তরঙ্গ বেগ কি, তরঙ্গের যে বেগ সেটাই তরঙ্গ বেগ। মানে তরঙ্গ তো অগ্রসর হয়, এগিয়ে যায়, যে স্পিডে এগিয়ে যায় তাকেই বলবে তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগ কি, দেখো নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে একটি তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাই তরঙ্গ বেগ বলে, তাই তাকে তরঙ্গ বেগ বলে। দেখো আবার একটু দেখি সিমুলেশনটা। দেখো এই যে তরঙ্গটা আগাচ্ছে, আস্তে আস্তে আগাচ্ছে। আমি যদি ফ্রিকোয়েন্সিটা বৃদ্ধি করে দিই, দেখো এখন মনে হচ্ছে তরঙ্গটা খুব দ্রুত যাচ্ছে। দেখো খুব তরঙ্গটা খুব দ্রুত অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে তরঙ্গ বেগ, অর্থাৎ 1 সেকেন্ডে তরঙ্গ কত দ্রুত, 1 সেকেন্ডে তরঙ্গ কতটুকু অগ্রসর হয় তাকে বলে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, আমরা এটা বের করব। দেখো 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে কম্পাঙ্ক বলে। আবার একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। অর্থাৎ 1 সেকেন্ডে তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তাহলে একটি পূর্ণ কম্পনের সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে, ল্যামডা। মানে একটি পূর্ণ কম্পন দিয়ে সে তরঙ্গ দৈর্ঘ্য 1 ল্যামডা অতিক্রম করে, তার অতিক্রান্ত দূরত্ব হয় ল্যামডা। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। এফটি পূর্ণ কম্পন সময়ে, এফটি পূর্ণ কম্পনের সময় অতিক্রান্ত দূরত্ব কত হবে, এফ দ্বারা গুণ হয়ে যাবে না, এফ ল্যামডা। যেহেতু কম্পাঙ্ক এফ তাই এফটি কম্পাঙ্ক হয় কত, 1 সেকেন্ডে। আমরা এখানে ধরে নিয়েছি তার কম্পাঙ্ক এফ। তাহলে সুতরাং 1 সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কত, এফ সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। তাহলে 1 সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব হবে এফ ল্যামডা। অতএব আমরা বলতে পারি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, যেখানে ভি হবে তরঙ্গ বেগ, এফ হবে কম্পাঙ্ক, আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সূত্র হলো ভি ইকুয়াল টু এফ ল্যামডা, বা তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। এটাই ছিল তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। দেখো তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আমরা আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমরা গতির সূত্র, আমরা গতির অধ্যায়ে পড়েছি যে সমবেগের সূত্র এইটা, তাই না, এস ইকুয়াল টু ভিটি, যেখানে এস হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব, ভি বেগ,
আর টি হচ্ছে সময়। এখান থেকে আমরা বেগের সূত্র পাই ভি ইকুয়াল টু এস বাই টি, ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দিই, ভি ইকুয়াল টু এভাবেও লিখতে পারি না, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ভি ইকুয়াল টু এস ইন্টু এই যে টি নিচে আছে 1/t, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিই। এখানে কি এস সমান ছিল দূরত্ব অথবা দৈর্ঘ্য, একই কথা, দূরত্ব বা দৈর্ঘ্য। ল্যামডা কি, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এস ও দৈর্ঘ্য, ল্যামডাও তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটা একটা পার্টিকুলার কিছুর দৈর্ঘ্য, সেটা কি তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গের দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এস আর ল্যামডাকে, তরঙ্গের এসকে আমরা ল্যামডা বলতে পারি, আবার দুইটার একক কি মিটার, এস এর একক মিটার, ল্যামডার একক মিটার। তাহলে আমরা বলতে পারি সরণ এস আর ল্যামডা সমতুল রাশি, অর্থাৎ এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য। আবার এফ সমান আমরা জানি 1/t, কম্পাঙ্ক ইকুয়াল টু 1/t। এবার দেখো আমরা যদি 1 নং এ এস ইকুয়াল টু ল্যামডা বসাইতেই পারি, তাই না? কারণ কি এস ও দৈর্ঘ্য ল্যামডাও দৈর্ঘ্য, ল্যামডার যে এস সেটাই হচ্ছে তরঙ্গের যে এস অতিক্রান্ত দূরত্ব, সেটাই তো ল্যামডা। তাহলে আমরা এস এর জায়গায় যদি ল্যামডা বসাই, এভাবে পাবো ভি ইকুয়াল টু এস ইন্টু 1/t, এস এর পরিবর্তে ল্যামডা বসালাম। আবার দেখো 1/t এর পরিবর্তে চাইলে এফ বসানো যায়, কারণ কি এফ ইকুয়াল টু 1/t। তাহলে ভি ইকুয়াল টু ল্যামডা আর 1/2 এর পরিবর্তে এফ, এভাবে আসে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এখান থেকে আসে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। অর্থাৎ এটা যেহেতু বেগ, তাহলে আমরা এটা যেহেতু বেগ, বেগের সূত্রের মতোই হবে, শুধু এস এর জায়গায় ল্যামডা বসছে। কি জন্য? কারণ হচ্ছে এখানে দৈর্ঘ্য যেটা সেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এই আর কি। এবার আসো, মাধ্যমের যদি পরিবর্তন হয়, তরঙ্গ বেগের পরিবর্তন হয়। মাধ্যমের যদি পরিবর্তন হয়, তরঙ্গ বেগের পরিবর্তন হয়। তরঙ্গ বেগের পরিবর্তন যদি হয়, তাহলে এই দুইটা রাশির ভিতরে একটা রাশির পরিবর্তন হতেই হবে, তাছাড়া কিন্তু ভি এর পরিবর্তন হবে না। মানে কি, ভি এর পরিবর্তন হতে হলে এফ এর মান অথবা ল্যামডার মানের পরিবর্তন হলেই এই ভি এর মানের পরিবর্তন হবে। কিন্তু তোমার এফ সবসময় থাকে, কিন্তু মাধ্যমের পরিবর্তনের ফলে এফ এর মানের কোনো পরিবর্তন হয় না। এফ মানে কি, সময়ের বিপরীত রাশি, সময় তো একই থাকে, সময় একই থাকে। যেহেতু তোমার এফ এর মানের পরিবর্তন হয় না, তাহলে মাধ্যমের পরিবর্তন হয়ে এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, ল্যামডার পরিবর্তন হয়। এটাই বলেছে, মাধ্যমের পরিবর্তনের ফলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। তরঙ্গ দৈর্ঘ্যের যদি পরিবর্তন হয়, তাহলে এটা পরিবর্তন হলে ভি এর মানেরও পরিবর্তন হবে, ফলে তরঙ্গ বেগের পরিবর্তন হয়। কিন্তু কম্পাঙ্কের পরিবর্তন কিন্তু হয় না। কম্পাঙ্কের যদি পরিবর্তন না হয়, কম্পাঙ্কর মানে কি 1/t, টি হচ্ছে পর্যায়কাল, তাহলে পর্যায়কালেরও পরিবর্তন হবে না। অর্থাৎ মাধ্যমের পরিবর্তন হলে তরঙ্গের দৈর্ঘ্যের পরিবর্তন হবে আর তরঙ্গ বেগের পরিবর্তন হবে। পরিবর্তন হবে না কার? কম্পাঙ্কের পরিবর্তন হবে না। আর কম্পাঙ্ক আর পর্যায়কাল যেহেতু তোমার বিপরীত রাশি, তাহলে পর্যায়কালেরও পরিবর্তন হবে না। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। চলো 2-1 আমরা ম্যাথ করি। একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বাতাসে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে এর কম্পাঙ্ক ও পর্যায়কাল বের করো। এর কম্পাঙ্ক অর্থাৎ এফ এর মান বের করতে বলেছে আর টির মান বের করতে বলেছে। এফ এর মান বের করলে তো আমরা টির মান পাবো এমনি। চলো দেখি কি কি দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, কিন্তু আমরা সেন্টিমিটারে নেব না, আমরা নেব এসআই একক মিটারে। তাহলে 20 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে হয় 0.2 মিটার, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার হয়। শব্দের বেগ দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। আর চেয়েছে কি কম্পাঙ্ক, এফ ইকুয়াল টু কি আর পর্যায়কাল সমান কি। চলো আমরা জানি কি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। দেখো এখানে ভি আর ল্যামডা দেওয়া আছে, এফ এর মানটা চেয়েছে, তাহলে আমরা সিম্পলি এফ এর মানটা বের করব। তাহলে এফ ইকুয়াল টু, উপরে ভি থাকবে, নিচে ল্যামডা চলে যাবে। তাহলে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। মান বসাবো, ভির মান ছিল 340 আর ল্যামডার মান ছিল 0.2। 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, সেন্টিমিটারকে মিটারে নিয়েছি, আসবে 1700 হার্স, তোমার কম্পাঙ্কের একক হার্স। আবার দেখো পর্যায়কাল চেয়েছে, তো এফ ইকুয়াল টু 1/t, এখান থেকে টির মানও বের করা যাবে। আবার দেখো টি ইকুয়াল টু 1/f, কোথেকে পেলাম? ওই যে এফ ইকুয়াল টু 1/t, তাহলে তোমার টিটাকে এই পাশে নিয়ে আসলে এফটা এই পাশে আসলে টি ইকুয়াল টু 1/f হয়। মান বসাবো 1 ডিভাইডেড 1700, আসবে এই মানটা আসবে। তাহলে আমরা পর্যায়কালও পেলাম,
কম্পাঙ্ক পেলাম। আর একটা প্রবলেম দেখো, একটি শব্দ তরঙ্গ 5 সেকেন্ডে 1750 মিটার দূরত্ব অতিক্রম করে। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 0.5 হলে কম্পাঙ্ক কত? আচ্ছা, কম্পাঙ্ক বা এফ এর মান চেয়েছে। কি কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, আমরা মাত্র সূত্র পড়েছি ভি ইকুয়াল টু এফ ল্যামডা হবে। বেগ লাগবে আর তোমার কম্পাঙ্ক লাগবে, তরঙ্গ দৈর্ঘ্য লাগবে আর কম্পাঙ্ক মানটা আমরা বের করব। কিন্তু এখানে বেগের মানটা ডিরেক্টলি দেওয়া নাই। কি দেওয়া আছে? যে 5 সেকেন্ডে 1750 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 5 সেকেন্ডে যদি 1750 মিটার দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে যদি বের করতে পারি, তাহলে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই তো তার বেগ। এটা বের করলে আমরা বেগ পেয়ে যাব। তারপর আমরা সিম্পলি কম্পাঙ্ক বের করব। দেখো এখানে কি কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 0.5 মিটার, সময় 5 সেকেন্ড দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 1750 মিটার, কম্পাঙ্ক বের করতে বলেছে। তাহলে আমরা সূত্র দিয়ে বের করব যে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। এখান থেকে ভির মান বের করব, বেগ এস ডিভাইডেড টি। এস ছিল অতিক্রান্ত দূরত্ব আর টি সময়। তাহলে দূরত্ব হচ্ছে 1750 মিটার আর সময় 5 সেকেন্ড। এখান থেকে আমার তরঙ্গের বেগ আসবে 350 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমরা সবই পেয়ে গেছি, ভিউ পেয়ে গেছি আর ল্যামডা দেওয়া আছে। এবার আমরা চলো এফ এর মানটা বের করে ফেলবো। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এফ এর মান বের করতে এফটাকে এই পাশে রাখবো, তাহলে ল্যামডা এই পাশে চলে আসলে ল্যামডা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। তাহলে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। মান বসাবো, ভির মান 350 ছিল, এই যে আমরা বের করেছি এখানে 350 মিটার পার সেকেন্ড, আর ল্যামডা ছিল 0.5 মিটার। তাহলে এফ এর মান আসবে 700 এর একক হার্স, তাহলে 700 হার্স। আর একটা প্রবলেম দেখো, ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630 কিলো হার্জে অনুষ্ঠান প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা খুবই সহজ। তোমার কিলো হার্স, হার্স কিসের একক? কম্পাঙ্কের একক। কম্পাঙ্ক দেওয়া আছে আর তরঙ্গ বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে কম্পাঙ্ক দেওয়া আছে 630 কিলো হার্জ। কিলো মানে কি? 10 কিউব, 1000 দ্বারা গুণ। হার্জের 1000 গুণ হচ্ছে কিলো হার্জ। তো কিলো বললেই আমরা 10 কিউব দ্বারা গুণ করব বা 1000 দ্বারা গুণ করব। 10 কিউব আর 1000 একই, 630 × 10 কিউব হার্জ। তরঙ্গ বেগ দেওয়া আছে এই যে 3 × 10⁸। আর আমরা জানি আর বের করতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই সূত্র নেব, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ল্যামডার মানটা বের করব, তাহলে এফটা নিচে চলে যাবে। ল্যামডার মান ছিল 3 × 10⁸, আর কম্পাঙ্কের মান ছিল 630 × 10 কিউব। মান আসবে 476.19 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার। তাহলে এই ম্যাথগুলো খুবই সহজ, শুধু এই সূত্র দিয়ে করা যায়। এগুলো এমসিকিউতে আসে।